বাজলো সোনার বাজলো রে সাগেল শুভ তিথি, রাজার ঘরে ছোট্ট রানী এলো ওয়াইনবতী, এলো রানী ওয়াইনবতী। হাজার আলো ছয়টি রানীর ছিল না সন্তান, ওয়াইনবতীর কোলালোতে মিলল সমাধান। বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে, খুশির আকাশ হঠাৎ কালো মেঘে গেল ছেয়ে। কেটে যায় জ্বলে পুড়ে বাকি ছয়টি রানী, যুক্তি করে ঘটায় ওরা সাত কুমারের হানি। সুযোগ মতো সাত ছেলেকে খাওয়ায় জড়িবুটি, বাঁচে একা ন্যান্সি, ওরা পায় না তাকে ছুতে। বকুল বাঁচায় সে মেয়েকে উপায় বলে দিয়ে, সাত ভাইকে পায় যে ন্যান্সি সাতটি পাগল রূপে। তো কিছুর পরেও রাজার বিপদ ঠেকাতে না, সূর্য না করে সুখের সূর্য আর ওঠে না। হিংসা বিবাদ বিচ্ছেদ আর পাগলের কাহিনীতে, ন্যান্সি বলছি পারবে সাত পাগলকে জাগাতে। আসসালামু আলাইকুম আর্মিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিউ স্টোরি। আজকে আবার চলে আসলাম সাত ভাই তোমার নেক্সট এন্ড লাস্ট পার্ট নিয়ে। তো চলো বেশি কথা বাড়াবো না, আমরা সোজাসুজি গল্পে চলে যাব, যেহেতু সময় সংকটের জন্য কিন্তু এতদিন আমরা দিতে পারিনি। তো সেদিন কিন্তু বৌগমের সাথে কথা বলে ন্যান্সি বাসায় ফিরে এসেছে রাতের বেলা। ওর ভাইটাও কিন্তু চলে এসেছে, যেহেতু আগামীকাল কিন্তু ন্যান্সির অভিযান শুরু। তো সেদিন কিন্তু ন্যান্সি ওর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। তো এই বিষয়টা দেখে ওয়াইন মানে ন্যান্সির মা চলে আসছে সেখানে। কি রে ন্যান্সি, তুই সব গুছিয়ে তুই কি বন্ধুদের সাথে কোথাও যাচ্ছিস নাকি? না মা, বন্ধুদের সাথে যাচ্ছি না, আসলে ওদেরকে ঠিক করার একটা উপায় পেয়েছি, আমি সেটাই খুঁজতে যাচ্ছি। মানে উপায়? তুই পাগল হয়ে গেছিস? কত ডাক্তার দেখা হলো, তুই পাগল হয়ে গেছিস? কেউ যখন খুঁজে পেল না তুই পেয়ে গেলি, আর সেটা মানে সেই সাপেক্ষে তুই যাবি? কিন্তু জানিস না জানিস না? না না না, আমি তোকে যেতে দেবো না। মা দেখো, এখন ভাইদের সুস্থ করাটা খুব দরকার। তুমি তো চাও না যে ওরা সুস্থ হয়ে যাক। সে আমি সবকিছুই চাই, আমি চাই ওরা সুস্থ হয়ে যাক, আর আমি চাই তুইও সুস্থ থাক। দেখ, যা হবে হোক, তোর বাবা তো আছে না, কোনো না কোনো উপায় খুঁজে বের করবে। আর তাছাড়া আমার বোনেরা তো রয়েছে না, ওরাও সাহায্য করবে। তোকে দেখ, শুধু শুধু মাথা ঘামাতে হবে না। হ্যাঁ, বোনেরা, আমার তো মনে হয় তোমার ওই বোনেরাই আমার ভাইদের অসুস্থ করার পেছনে একদম ভালো করে তাই ওদের জন্য আজকে এই অবস্থা। তুই না জেনে দোষ দিয়ে দিলি, এসব কিন্তু বলবি না, ঠিক আছে? মা দেখো, দয়া করে আমাকে তুমি সাহায্য করো, আমার কালকে যেতেই হবে, না গেলে এটা এটা সম্ভব না। আমি আমি বৌমের কাছে শুনেছি, আমি আমি জানি যে এখন ও যেই কাজটা দিয়েছে ওটা না করলে, আর ওই ফলটা আমি না পেলে কোনোভাবে ওরা সুস্থ হবে না। তো ন্যান্সি কিন্তু খুব কষ্ট করে ওয়াইনকে রাজি করালো। ওয়াইন কিন্তু কোনো মতেই ন্যান্সিকে যেতে দিচ্ছিল না, কারণ ও কিন্তু চাইছিল না শুধু শুধু ন্যান্সি বিপদে পড়ুক। কিন্তু কি আর করা, ওরাও তো ওর কাছে মূল্যবান। সেই কারণে শেষে কিন্তু ন্যান্সিকে যেতে দেওয়া ছাড়া কিন্তু ওর কোনো উপায় ছিল না। তো ন্যান্সি কিন্তু সবকিছু গুছিয়ে সেদিন ওয়াইনের ঘর থেকে চলে যায়। এমন টাইমে সেখানে বড় রানী আয়ু চলে আসে। আরে বোন, রাজ্যে যে কি সব ঘটছে আমার না খুব খারাপ লাগছে। আমি কখনো ভাবতেই পারিনি যে এরকম কিছু হবে। এখন কি বলতো, ন্যান্সি তোমার সাথে কোন বিষয়ে কথা বলছিল? কোথায় একটা যাওয়ার কথা বলছিল শুনলাম। যাওয়ার কথা? হ্যাঁ ঠিক বলেছো। ও ও ও কালকে তো ওর বান্ধবীর বাসায় যাচ্ছে। না, বান্ধবীর বাসায় না, কি জানি কি সুস্থ করার ওর ভাইদের এরকম কিছু আমি শুনলাম। না, এও তুমি ভুল শুনেছো, সেরকম কিছু না। আমি এখন যাচ্ছি, ঠিক আছে? তুমি কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এই বলে কিন্তু ওয়াইন সেখান থেকে মানে কথা পাশ কাটিয়ে কিন্তু চলে যায়, কারণ ভুলবশত কথাটা কিন্তু বলে দেওয়া যাবে না। কারণ যেহেতু ন্যান্সি কিন্তু ওয়াইনকে বলে দিয়েছে যে হয়তো বা ওই ছয় রানী দায়ী ওর ভাইদের পেছনে, মানে ভাইদের অসুস্থ করার পেছনে। কারণ ন্যান্সি কিন্তু ওই ছয় জনের একদম সহ্য করতে পারে না। ওয়াইন কিন্তু কথাটা বিশ্বাস করেনি, তাও ন্যান্সিকে একটু রক্ষা করার জন্য বিষয়টা একটু এড়িয়ে গেল। ঠিক আছে, যাও তুমি তাড়াতাড়ি ঘুমাও, আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে নেব। আর ন্যান্সি যে কোথায় যাচ্ছে এটার খোঁজও আমি নিয়ে নেব। তো পরদিন সকাল সকাল কিন্তু ওয়াইন চলে গেল ন্যান্সি ঘরে। ন্যান্সি কিন্তু সম্পূর্ণ রেডি যাওয়ার জন্য। মা, তুমি? আমি ভেবেছিলাম তুমি উঠবে না, তাই বলে তুই আমার সাথে না দেখা করে চলে যাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, তুই যখন যাচ্ছিস এই যে রাখবি কাছে। মা, এই লাঠিটা আমাকে কেন দিচ্ছ? এটাতে আমি কি করব? এই লাঠিটাই তোকে সাহায্য করবে, বুঝেছিস? একবার
অনুদেবী আমাকে দিয়েছিল। সে বলেছিল এই লাঠিটা যদি আমি কাজে লাগাতে পারি, মানে লাঠিটা যদি আমার সাথে থাকে, যে কোনো বিপদ থেকে আমি খুব তাড়াতাড়ি রেহাই পেতে পারি। যাক, সে কথা বাদ দে, এই লাঠিটা তুই কাছে রাখ, ঠিক আছে? এই লাঠি কিভাবে আমাকে মানে রেখে দিতে পারবে? এই ছোট একটা লাঠি আমাকে বাঁচাতে পারবে? পারতেও তো পারে না। দেখ তুই কোথায় যাচ্ছিস, কিংবা কিংবা সেখানে কি দেখবি কিনা, ওই জায়গা সম্পর্কে কিন্তু তোর কোনো ধারণা নেই। তাই বলছি জিনিসটা কাছে রাখ, হয়তো বা কাজে লাগতেও পারে, আর না লাগলো না লাগলো একটা জিনিস রেখে দেওয়াটা ভালো। একটা কথা বল, তুই কি তোর সাত ভাইকে নিয়ে যাচ্ছিস? মা পাগল হয়ে গিয়েছে, আমি পাগলদের কেন নিয়ে যাব? ওদের যদি আমি নিয়ে যাই তাহলে আমার পুরো অভিযান বেকার হয়ে যাবে। ওদেরকে নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে বেরোস। হ্যাঁ মা, বাবা জিজ্ঞাসা করলে কিন্তু বলে দিও যে আমি আমার বান্ধবীর বাসায় গিয়েছি। ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবি। তো সেই মুহূর্তে কিন্তু ন্যান্সি কথাবার্তা শেষ করে বেরিয়ে পড়ে, আর ওয়াইনের ওই লাঠিটাও কিন্তু সঙ্গে নেই। ন্যান্সি কিন্তু বেরিয়ে পড়েছে, অন্যদিকে ইয়েজি কাজ করতে করতে আমার হাতটা একদম শেষ হয়ে গেল। এই রাজ্যে রানী হওয়ার কথা আমার ছিল, তা আমি এই 7জন জায়গাটা দখল করে নিয়েছি। এই রাজ্যে রানী হলে যে কি ভালোই না হতো, সব কাজ অন্তত আমাকে দিয়ে করাতো না। আরে তুমি এটা কি করছো দাদিমা? হ্যাঁ, তুমি আবার কি? আরে ভি, তুমি এখানে কি করছো? আর দাদিমা কাকে বলছো? আমি দাদিমার বয়সে? আমি তো তোমার একদম ছোট বোনের বয়সে। আমার ছোট বোনের নাম তো ন্যান্সি ভেবেছিলাম। ও তাহলে তুমি আমার ছোট বোন, ঠিক আছে, সমস্যা নেই। যাকে বাদ দাও, তুমি তুমি এখন এখানে কি করছো? আমার মাথা খারাপ করতে এসেছো? এক তোমার ভাইয়েরা মাথা খারাপ করছে, তোমার বোন মাথা খারাপ করছে, আবার তুমি এসেছো? না না, আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি, তুমি বলো আমি কি করবো, আমি সবকিছু করে দিচ্ছি। সত্যি? আচ্ছা, তাহলে এক কাজ করে এই বাসনগুলো মাঝখানে তো তুমি মেজে ফেলো, ঠিক আছে? আমার তো আরো কাজ রয়েছে, আর তাছাড়া আমি তো একটা রানীর মতো, তাই না? আমাকে তো এইসব কাজ মানায় না, তোমাকে মানাই। ও হ্যাঁ হ্যাঁ, তুমি তো রানী। ঠিক আছে দাদিমা, আমিই করছি। তো এমন সময় কিন্তু সেখানে জাঙ্কুক এসে হাজির। আরে ভি, তুমি এখানে কি করছো? ও জাঙ্কুক, তুমি এসেছো? দেখো না, দাদিমা আমাকে একটা কাজ দিয়েছে, আমি সেটাই করছি। কাজ? আর তুমি? কে কাজ দিয়েছে তোমাকে? আমার শুধু তার নামটা আমার কাছে বলো। এই তো ইয়েজি খালাম্মা। তোমার সাহস কি করে হলো যে আমার আমার ভিকে তুমি এরকম কাজ করাচ্ছ, আমার ভিকে দিয়ে? তোমার ভি? আচ্ছা, তোমরা কি এইসব করে বন্ধ করবে? আমার কিন্তু ভয় লাগছে। জাঙ্কুক, তুমি এইভাবে আসছো কেন? আজকে আমি দেখাবো আমি কি জিনিস। আমার ভিকে দিয়ে তুমি কাজ করাচ্ছ? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে তোমার মাথা ঠিক আছে, তুমি তুমি নাটক করছো না? আমি সবাইকে বলে দেবো। ও, সবাইকে বলে দেবে? ভি, তোমার পাশের ঝাঁটাটা একটু আমার কাছে দিতে পারবে? ঠিক আছে জাঙ্কুক, এই নাও। এরা কিন্তু এখানে খেলা করুক, মানে ভি জাঙ্কুক ইয়েজির সাথে খেলা করুক। অন্যদিকে ওয়াইনের কাছে এসেছে ইউনহো। এসব কি ওয়াইন? ন্যান্সি কোথায়? আয়ো আমাকে বললো নাকি বান্ধবীর বাসায় গিয়েছে। হ্যাঁ, কেন, কি সমস্যা? ওয়াইন, তুমি আমাকে সত্যি কথা বলো, আমি জানিও বান্ধবীর বাসায় যায়নি। ন্যান্সি কোথায় গেছে? এমনিতে রাজ্যে কোনো কিছু ঠিক হচ্ছে না, তুমি ন্যান্সিকে এই টাইমে বাইরে বেরোতে দিয়েছো? তুমি জানো ওকে যদি কেউ দেখে ফেলে তাহলে কত বড় সমস্যা হবে? এমনিতে রাজ্যে আমার এইসব 7জনকে নিয়ে না অনেক দুর্নাম ছড়িয়েছে, এখন যদি ন্যান্সি আবার এরকম করে তাহলে কিন্তু সমস্যা হবে। ন্যান্সি কি করেছে তুমি এসব বলছো কেন? আর তাছাড়া ন্যান্সি, ওয়াইন কিন্তু ইউনোকে বলতেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ বাইরে থেকে অনেক আওয়াজ চলে আসে। তাই ওয়াইন আর ইউনো কিন্তু বাইরে বেরিয়ে যায়, এবং সেখানে মানে আমরা দেখতে পারি যে জাঙ্কু কিন্তু ইয়েজিকে মানে ঝাঁটা দিয়ে তাড়া করছে, যেহেতু ওর ভিকে দিয়ে কাজ করানো হয়েছে। এটা কিন্তু ইয়েজি একদম ঠিক করে না। সেই জায়গায় কিন্তু লিসাও ছিল। এসব এখানে কি হচ্ছে? লিসা, কি আমাকে বলছো কেন? আমি কি করেছি? জাঙ্কুক, জাঙ্কুক থামো, ভি থামো জাঙ্কুককে। ঠিক আছে বাবা। জাঙ্কুক, জাঙ্কুক এদিকে এসো বেবি, তুমি থাকো, মানে থামো। ঠিক আছে বাবা, তুমি বলছো বলে ছাড়ছি। আর কখনো যদি এই ভিকে দিয়ে কাজ করাই না, আমি কিন্তু আরো বেশি কিছু করব। মানে তুমি সব কি বলছো? রাজামশাই, আমি কিন্তু কোনো কাজ করাইনি ওকে দিয়ে, ও শুধু শুধু এরকম করছে, পাগল একটা। হ্যাঁ ইউনহো, আর কখনো যদি তোমার ছেলেরা আমার দাসীর উপর কিছু করে না, তাহলে কিন্তু আমি এরকম আর চুপ থাকবো না। আর তাছাড়া তোমার ছোট রানী আনার পর থেকে তুমি এসে আমাদের দিকে তাকাচ্ছই না। মানে লিসা, তুমি এসব কি বলছো? কি করবে তুমি? কি করবে সেটা তুমি পরেই দেখে নিও। একে তো তোমার ছেলেদের নিয়ে ঝামেলা হচ্ছে, তারপরে তো তোমার রানী। দেখে তো মনে হচ্ছে ওই একা। যদি ওকেই চাইতো না আমাদের বিয়ে কেন করতে?
ন্যান্সির পেছনে চলে যায়। কি আর করবে, ওর ছেলেদের জন্য তো ইউনহো দায়ী না, মানে ইউনহো নিজেই জানতে না এরকম কি হলো। অন্যদিকে চলো আমরা একটু ন্যান্সির খোঁজ নিয়ে নিই। ও কি মানে ও কি আদৌ পৌঁছাতে পেরেছে বা পৌঁছানোর জন্য প্রস্তুতি নিয়েছে কিনা, চলো দেখে আসি। প্রাসাদ থেকে দক্ষিণে 500 ক্রোশ এগিয়ে। 500 ক্রোশ তো চলে এসেছি। তাহলে এবার তো লেখা আছে গুপ্ত সুড়ঙ্গ পথ। এখানে তো আমি কোনো সুড়ঙ্গ পথ দেখছি না। আমি আবার সঠিক পথে যাচ্ছি তো? আমার কাছে যা লেখা আছে আমি তো সেই পথ ধরেই যাচ্ছি। কি বললে? হ্যাঁ অঞ্চল, তুমি ঠিক কথা বলেছো। আমার মনে হয় আমি রাস্তা হারিয়ে ফেলেছি। কি বললে? একটাও দেখেছো? আরে ওই জায়গাটা একটু গুহার মতো লাগছে। তাই কি ওটাই কি গুপ্ত সুড়ঙ্গ পথ? চলো অঞ্চল আমরা একটু দেখে আসি। এইভাবে কিন্তু ন্যান্সি ওই গুহার ভিতরেই চলতে শুরু করলো। কিন্তু কি হলো, ঢুকে গুহার ভিতরে ঢোকার সাথে সাথে কিন্তু ন্যান্সি একেবারে রাস্তা হারিয়ে ফেললো। তাছাড়া গুহার ভিতর ঘুটঘুটে অন্ধকার। এই রে, ফেরার রাস্তাটাও পাচ্ছি না। ভেতরে ঢোকার সময় একটা একটা মশাল কিংবা আগুন আগুন নিয়ে যাওয়া উচিত ছিল। কি করলাম আমি? কি বললে? আমার কাছে আলো আছে? না অঞ্চল, আমার কাছে কোনো আলো নেই। কি? আরে এই লাঠিটা জ্বলছে, এটা কিভাবে সম্ভব? ন্যান্সি কিন্তু দেখতে পায় ওয়াইন যে এই লাঠিটা ওর কাছে দিয়েছে সেটা কিন্তু একদম আলোর মতো ঝকঝক করে জ্বলছে, কিন্তু সেইটুকু প্রায় ওর হাত দেখার মতো। এত অল্প একটা আলো, বেশি একটা আলো না। এবার আমি বুঝতে পেরেছি, তার মানে এটা আমাকে সাহায্য করবে। মা ঠিকই বলেছিল। হ্যাঁ অঞ্চল চলো আমরা এবার এগোতে পারি। যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে হবে। না হলে আমার ভাইদের আমি ঠিক করতে পারবো না, আর এখানেই আটকে থাকবো। না না চলো। অন্যদিকে প্রাসাদে আয়ু আর জিসো, ওরা দুজন একে অপরের সাথে কথা বলছে। আয়ু, আমি তো লিসার কাছ থেকে তাই শুনলাম। ন্যান্সি ঠিক কোথাও একটা গিয়েছে, ওর বান্ধবীর বাসায় না। আমি জানি জিসো ওর বান্ধবীর বাসায় কোনোভাবে যেতে পারে না। ও গিয়েছে এটার সমাধান খুঁজতে, কিন্তু আমি কোনোভাবেই ওই 7 জনকে সঠিক হতে একেবারেই দেবো না। কিন্তু কিন্তু এবার আমরা কি করবো আয়ু? ও তো হয়তো এতক্ষণে পৌঁছেও গিয়েছে। এত সহজ না। আমরা যা খাইয়েছি এটার সমাধান পাওয়া এতটাও সোজা রাস্তা না। হয়তো ও এখনো পথে আছে, আমাদের ওকে পথে আটকাতে হবে। আয়ু, আমার মনে হয় এই আর্মি বমটা ব্যবহার করার এটাই সঠিক সময়। তুমি দেখো ন্যান্সি কোথায় গিয়েছে। ভালো কথা বলেছো, তাহলে আমাকে এবার সেটাই করতে হবে। এই বলে একটা আলমারি থেকে কিন্তু আর্মি বমটা বের করে। এখন আর্মি বমটার পরিচয় একটু দিয়ে দিই। আর্মি বমটা হলো এমন একটা লাইট স্টিক, ম্যাজিক্যাল লাইট স্টিক, যেটা দিয়ে ও যার নাম বলবে সে কোথায় আছে তার লোকেশন কিন্তু ট্র্যাক করা যাবে। অর্থাৎ এখানে কিন্তু আইইউ আর্মি বমটা বের করার সাথে সাথে সেখানে ন্যান্সির কথা বললো এবং দেখা গেল একটা অন্ধকার জায়গা, অর্থাৎ সেই গুহাটা যেখানে ন্যান্সি এখন আটকা পড়ে আছে। আর আইইউর কিন্তু বুঝতে দেরি লাগলো না জায়গাটা কোনটা। এমন সময় সেখানে লিসা চলে আসলো। আইইউ, তুমি যে কি করছো? আরে এইটা তুমি ব্যবহার করেছো? এই তুমি কি করেছো? ইউনহো যদি কখনো জানতে পারে তাহলে আমাদের কি করবে ভেবেছো? আমি এখানকার বড় রানী, রাজার যেটুকু দায়িত্ব আছে, রাজার যেটুকু অধিকার আছে এখানে সম্পূর্ণ অধিকার আমারও আছে। আমি বমটা ওর একার না, আর ব্যবহার করেছি তাতে কি হয়েছে? ও কখনোই এটা জানতে পারবে না। আগে এটা দেখো ন্যান্সি কোথায় যাচ্ছে, আমাদের ওকে আটকাতেই হবে। একটা পরিচয় কিন্তু তোমাদের দেওয়া হয়নি, আর সেটা হলো আয়ু কিন্তু ম্যাজিক পারে। যেহেতু আর্মি বমটা ওর কাছে আছে সো ও কিন্তু এসব পারবে। ওটার মাধ্যমে যেহেতু ন্যান্সিকে দেখতে পাচ্ছে, তাই ও যেটা চাইবে ন্যান্সির সাথে কিন্তু ঠিক সেটাই হবে। তাহলে এবার জাদুটা আমাকে প্রয়োগ করতেই হবে দেখছি। না হলে ন্যান্সি যদি সমাধান পেয়ে যায় তাহলে তোমার সব পরিকল্পনা একদম বৃথা যাবে। তো এখন আয়ু কিন্তু চাইলো যে চলো আমরা ন্যান্সির কাছ থেকে একটু দেখে আসি যে আসলে আয়ু কি করছে। ন্যান্সি কিন্তু দেখলো পিছনে যে গুহার দেয়াল ওটা কিন্তু ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। ও যদি এখন ফেরার রাস্তা না পায় ও কিন্তু সেখানে চাপা পড়ে মারা যাবে। আর এটাই কিন্তু ছিল আয়ুর ইচ্ছা। আয়ু যেটা চেয়েছে ন্যান্সির সাথে কিন্তু ঠিক হচ্ছে। আর এবার আমি কি করব? এটা কি করে হচ্ছে? আরে এই লাঠিটা কাজ একটু করো না, শুধু তো লাইট জ্বালাচ্ছে, একটু কিছু করো। এই লাঠির ব্যবহার কি করে আমি তো কিছু জানি না। আর একটু সময় থাকলে মায়ের কাছ থেকে শিখে আসতাম। এখন যদি বেরোতে না পারি কি হবে? কি বললে অঞ্চল? ও পালাবো, ঠিক বলেছো, পালানো উচিত। কিন্তু পালিয়ে কত দূর যাবো? এই ভাবতে ভাবতে কিন্তু ন্যান্সি দৌড় দিল, কিন্তু সত্যি পালিয়ে আবার কতটুকু যাবে? ওই লাঠির আলো কিন্তু অত একটা তীব্র না যে ও সামনে থেকে কিছু দেখতে পাবে।
এক কথা আন্দাজেই কিন্তু দৌড়ে থাকলো। এখন কোনোভাবে যদি সামনে আরেকটা দেয়াল আসে তখন মনে করো মানে ন্যান্সি একেবারে শেষ। অন্যদিকে আয়ের এসব কার্যকলাপ কিন্তু দেখে ফেলেছে আমাদের জিমিন। আরে এই খেলনাটা জুড়ছে না কেন? এরা এসব কি বলাবলি করছে? আমার বোনকে নিয়ে কিছু বলছে না? মা তো বলেছে সবকিছু বলে দিতে। ঠিক আছে, আমি বলে দেবো। না না, এখনই গিয়ে বলে দিই, বলা যায় না কি করতে পারে এই দুষ্টরানিরা। এই ভেবে কিন্তু জিমিন সোজা চলে গেল ওর মার কাছে। সব শুনে ওয়াইন কিন্তু ভীষণ রেগে গেল। তার মানে ন্যান্সি একদম ঠিক কথা বলেছিল। কিন্তু এখন এইভাবে ওদের কাছে যাওয়া যাবে না, তাহলে বলা যায় না ওই ওয়াইও কি করতে পারে। কিন্তু মা, তাহলে তুমি তুমি এবার কি করবে? এক কাজ করি, আমি এই খেলনাটা বরং ন্যান্সির কাছে নিয়ে যাই, ঠিক আছে? ও বরং এটা বসে বসে জুড়ুক। তুমি কোন বিষয়ের ভিতরে কোন বিষয়ে ঢুকাচ্ছ জিমিন? ভালো কাজ করেছো, তুমি এটা আমাকে জানিয়ে দিয়েছো। এখন তুমি যেটা করছিলে সেটা করো, বাকিটা আমি করছি। এই ভেবে ওয়াইন কিন্তু সেই পোষা পাখি নয়নাকে ডাক দিল। তোমাদের নিশ্চয় মনে আছে ওয়াইন কিন্তু পশু পাখির ভাষা বুঝতে পারে, আর সেটার কিন্তু একটু একটু ন্যান্সিও পারে। সেই কারণে ও কিন্তু ওর পোষা ইউনিকর্ন অঞ্চলের ভাষা বুঝতে পারে। বেশি মানে অন্যান্য প্রাণীদের ভাষা কিন্তু খুব একটা বোঝে না, কিন্তু ওয়াইন সবার ভাষায় বুঝতে পারে। শোনো নয়না, তুমি যাও আর গিয়ে ন্যান্সিকে পথ দেখাও। আর তুমি তো নিশ্চয়ই জানো পথটা কোথায় আছে। তুমি ন্যান্সিকে দেখাও এবং ওকে বলো ও যেন খুব দ্রুত এখান থেকে পার হয়। আর সবকিছু এটা আয়ও করছে, ও কিন্তু সব জানিয়ে দাও। আর লাঠি কিভাবে ব্যবহার করতে হয় সেটাও শিখিয়ে দাও। যেহেতু তুমি এতদিন আমার সাথে আছো, তুমি কিন্তু সবকিছু জানো, সবকিছুরই ব্যবহার জানো। তো নয়না কিন্তু মানে নয়না পাখি কিন্তু ওয়াইনের কথা শুনে সোজা সোজা দৌড় দিল, উড়ে গেল। অন্যদিকে ন্যান্সি কিন্তু প্রাণপণেও দৌড়িয়ে যাচ্ছে। ন্যান্সি দৌড়াতে দৌড়াতে হঠাৎ খেয়াল করলো একটা জায়গা থেকে একটুখানি আলো আসলো, আর সেখান থেকে একটা পাথর গড়িয়ে আসলো। আরে এই পাথরটা, এই ওইদিকে কোথাও একটা আলো আসছে, রোদ আসছে মনে হচ্ছে। তার মানে ওইটাই কি ফেরার রাস্তা? ঠিক বলেছো অঞ্জাও। ওহ না, এটা তো চলে আসছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তো অঞ্জাও আর ন্যান্সি কিন্তু একদম দৌড় লাগালো। আর সাথে সাথে কিন্তু সেই টাইমে নয়নার একটা আওয়াজ শুনলো ন্যান্সি। আর ন্যান্সি কিন্তু বুঝতে দেরি লাগলো এটা কিন্তু ওর মায়ের পাঠানোর সাহায্য। তো এইভাবে যেতে যেতে কিন্তু একসময় ন্যান্সি আসলে বাইরে যাওয়ার পথটা পেয়ে গেল। উফ, অবশেষে। তোমাকে অনেক ধন্যবাদ নয়না। কি বললে? মা পাঠিয়েছে? আমি জানতাম। হ্যাঁ অঞ্জা, তুমি ঠিক বলেছো, আমার দেরি করা সম্ভব মানে দেরি করা ঠিক হবে না। তাহলে এবার কি সুড়ঙ্গ পথ? হ্যাঁ, সুড়ঙ্গ পথ পার হওয়া শেষ। তারপর বামে সমুদ্র, ডানে পাহাড়। কি? বামে সমুদ্র, ডানে পাহাড়? কিন্তু এখানে না সমুদ্র আছে আর না পাহাড়। এসব কি ভুলভাল কথা বলেছে বৌমা আমাকে। এটা কি আসলেই সম্ভব? ন্যান্সি কিন্তু একেবারে হতাশ হয়ে গেল যে কোথায় পাহাড় কোথায় সমুদ্র, মানে সবকিছু তার মানে ফাজলামি করেছে বকুমার সাথে। এটা কিভাবে হতে পারে? মানে এত বড় একটা ফাজলামি যে ন্যান্সির সাথেও করবে এটা কিন্তু ভাবতে পারিনি। তাই একেবারে নিরাশ হয়ে যাচ্ছিল ন্যান্সি। এমন সময় হঠাৎ না অন্তত আমি যা আরে আরে এই মেঘগুলো তো কেটে যাচ্ছে ধীরে ধীরে। আমি বুঝতে পেরেছি, এই তো সমুদ্র, এই তো পাহাড়। মানে মেঘ যখন আসে তখন সমুদ্র আর পাহাড় ওই একদম আকাশের সাথে মিশে থাকে। আর আর সেই কারণেই তো মেঘে ঢাকা পড়ে যায়। আর যখন মেঘ কেটে যায় তখন আবার দেখা যায়। আমি বুঝতে পেরেছি, ধাঁধার সমাধান আমি করে ফেলেছি। তোমাকে অনেক ধন্যবাদ অঞ্জা। তারপরে বগমা আমাকে মিথ্যা কথা বলেনি, ও সত্যিই বলেছিল। কিন্তু এখানে পাহাড় বা সমুদ্রে নামা বা ওঠার কথা বলেনি। আর একটু দেখি তো, পশ্চিম দিকে 250 গজ এগোলে উঁচুক পাহাড়, উত্তরে উঁচুক পাহাড়। তার মানে আমাকে এখন উঁচুক পাহাড়ে যেতে হবে। ঠিক বলেছো নয়না, ঠিক বলেছো। চলো চলো আমরা উঁচুক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই, উত্তরে যেতে হবে আমাদের। তো ন্যান্সি কিন্তু ভীষণ খুশি হয়ে উত্তরে যাওয়া শুরু করলো। যেহেতু ধাঁধা অনুসারে মানে উঁচুক পাহাড়ের চূড়ায় গেলেই কিন্তু ওই ফলটা পেয়ে যাবে, মানে সমাধান এক কথায়। এখন আমরা কিন্তু জানি না সমাধানটা আসলে কি, ফল ফুল কি হবে যাবে, আমরা কিন্তু কিছুই জানি না। এটা কিন্তু আমরা যখন উঁচুক পাহাড়ে উঠবো তখনই কিন্তু জানতে পারবো। অন্যদিকে রানীরা কিন্তু একদম জ্বলেই আগুন। এমন সময় কিন্তু সেখানে জেনি আসে। এসব কি হচ্ছে আয়ু? তুমি তো বলেছিলে ন্যান্সির পথ আটকে যাবে, কিন্তু ও তো যাওয়া শুরু করেছে। এমনকি পাহাড় সমুদ্র সবকিছুই কাটিয়ে ফেলেছে। এবার আমরা কি করব? এখন ও যদি উঁচু পাহাড়ে চলে যায় তাহলে কিন্তু যে ফুলটার কথা, ফুলটা কিন্তু পেয়ে যাবে। ওকে কোনোভাবে এই ফুলটা পেতে আমি দেব না। যেভাবে হোক এখানে ওকে আটকাবো। সুজি, এবার তোমার পালা। তুমি তোমার ঝড়কে কাজে লাগাও যাতে ন্যান্সি ওর পথটা হারিয়ে ফেলে। বুঝেছো? কিচ্ছু না দেখতে পায় যেন বাতাসের তোড়ে। তাহলে
তাহলে ও পথটা হারিয়ে ফেলবে আর উত্তর থেকে সরে যাবে। ঠিক আছে আয়ু, তুমি যা বলবে। এই বলে কিন্তু সুজিও নিজের ম্যাজিকটা চালু করলো, আর ওর ম্যাজিকটা হলো কিন্তু এমন ভাবে ঝড় চালাবে যে ন্যান্সি কিছুই দেখতে পারবে না, আর সেই কারণে কিন্তু ওর পথটা হারিয়ে ফেলবে, যেহেতু উত্তরে যাচ্ছে অন্যদিকে গেলে হবে না। তো আর কি সুজি কিন্তু ওর কাজটা শুরু করে দিল। তো সেটাই কিন্তু ঠিক ঠিক ন্যান্সির সাথেই হলো। এই তো ব্যাস, অশোক পাহাড়টা এবার পেয়ে গেলেই হয়ে গেল। কি বললে? কি ঝড়? আরে ওই দিক থেকে সব কি আসছে? এখন এখন ঝড় হওয়ার কথা মানে কোনো কথা নেই। আকাশ তো ঠিকঠাকই আছে, তাহলে ঝড় ঝড় কি করে আসছে? ন্যান্সি কিছু বলছে না, উঠতেই কিন্তু ওর চারদিকে একেবারে ঝড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেল, কিন্তু কিছুই চোখে দেখতে পারলো না। না, এবার আমি কি করব? এটা এটা করছেটা কে? একবার গুহায় এরকম হলো, আর এখন আবার এরকম। এবার আমি এগোবো কিভাবে? না যাও, আমার কাছে কোনো উপায় নেই। কি বলে নয়? লাঠিটা মা বলেছিল মানে কোনো কিছু থেকে বাঁচতে হলে আমি ঝড় থেকে লাঠিটা কিভাবে বাঁচবো? কি কাজে লাগাবো? ঠিক বলেছো, একবার অন্তত চেষ্টা করা যাক, দেখা যাক কি করতে পারে এই লাঠিটা। ন্যান্সি কিন্তু অনেক চেষ্টা করলো, বাট লাঠিটা কিন্তু আর কাজই করছে না মানে ন্যান্সি কিন্তু আসলে লাঠিটা চালাতে জানে না। তো এমন সময় ন্যান্সি এতটা রাগ হয়ে গেল যে লাঠিটা কিন্তু ছুঁড়ে ফেলে দিল। তো ও দেখলো যেখানে ছুঁড়ে ফেলে সেই জায়গাটা কিন্তু একটা দমকা বাতাস উড়ে গেল, মানে ওই জায়গা থেকে কিন্তু ঝড়টা সরে গেল। এবার বুঝেছি, তাহলে আমি লাঠিটা যে জায়গাটায় ধরবো সেই জায়গাটা থেকে ঝড় সরে যাবে আর আমি সামনের দিকটা দেখতে পারবো। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ মা, অনেক ধন্যবাদ তোমাকে লাঠিটা দেওয়ার জন্য। তো এইভাবে কিন্তু ন্যান্সি লাঠিটা ধরে নিল, আর ওর ভাবনাই কিন্তু সঠিক ছিল, যেখানে যেখানে লাঠিটা স্পর্শ করছে সেখান থেকে কিন্তু ঝড় সরে যাচ্ছিল, তাই ও লাঠিটা সামনে রেখে এগোতে থাকলো। তাই পেছনে পাশে যতই ঝড় আসুক না কেন সামনের দিক থেকে কিন্তু কিছুই আসছে না, ওরা কিন্তু পরিষ্কার দেখে কিন্তু রাস্তা থেকে এগোতে লাগলো। অন্যদিকে জিন আর সুগা। সুগা, আমি তোমাকে এটা দেখার জন্য দেখেছি যে আমাকে কেমন লাগছে। এই সুন্দর গোলাপি জামাটা আমাকে অনেক সুন্দর লাগছে না? বলো না, আরে কি হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগছে, একটু ঘুমাতেও দাও না তোমরা, মানে তোমাদের সমস্যাটা কি আমি বুঝি না, বিরক্তিকর। যাও তো এখান থেকে, আমি ঘুমাবো। সুগা, তুমি আমার সামনে এভাবে কথা বলতে পারো না, তুমি ভুলে যাও না আমি কিন্তু তোমার বড় ভাই। মানে তুমি যদি আমাকে বোন বলো তাতেও কোনো সমস্যা নেই। কি বললে? আমি তোমার ঘরে আছি, আমি বাগানে না? ও ঠিক আছে, সমস্যা নেই। ইস, আমি যদি মেয়ে হতাম কত সুন্দর লাগতো তাই না? এই জামাটাই অনেক সুন্দর লাগছে, ভাবছি আমার জামাগুলো আমি ন্যান্সিকে দিয়ে দেবো আর ন্যান্সির জামাগুলো আমি নিয়ে নেব, কত সুন্দর লাগছে আমাকে। তো এখানে কিন্তু জিন মেয়ে হতে চাই, মানে এটা কিন্তু তোমরা কিছু সিরিয়াসলি নিও না, কারণ অনেক সিরিয়াস মোমেন্টের ভিতরে একটা ফানি মোমেন্ট আনার চেষ্টা করেছিলাম, বাস এটুকুই। তো যাই হোক, চলো আমরা কিন্তু আবার ফিরে যাই রানীদের কাছে। তো রানীরা কিন্তু এবার একেবারে রেগে একদম অবস্থা খারাপ। এটা কি হলো সুজি, তোমার ঝড় এভাবে পাশ কাটিয়ে গেল? আজ অব্দি তো তোমার ঝড় কেউ পাশ কাটাতেই পারেনি। আমি জানি না আয়ু, আমি বুঝতে পারছি না ও কি একটা লাঠি দিল যে এইসব হলো। এবার কি করব? এবার যা করবে লিসা করবে। লিসা, তুমি তো আর বাজ পাখিদের এখনই পাঠাও, ও অশোক পাহাড়টা পেয়ে গেছে, এখন উঠতে শুরু করেছে। এমন করো যেন ওয়াইন ওকে কোনো সাহায্য না করতে পারে, আর ন্যান্সিও আর উঠতে না পারে। অন্যদিকে ন্যান্সি যেহেতু পাহাড়ের খোঁজ পেয়ে গেছে, তো ও কিন্তু ওটা শুরু করলো, আর একটুও দেরি করলো না, কারণ বগুম কিন্তু টাইম দিয়েছিল, ওর কিন্তু একদিনের ভেতরে কাজটা করতে হবে। সো একদিনের ভেতরে কাজটা করার জন্য একটু বেশি কষ্টকর হয়ে যাচ্ছিল, কিন্তু তাও ভাইদের তো ঠিক করতেই হবে, তাই সূর্যাস্তের আগে কিন্তু ওষুধটা খুঁজে পেতে হবে। মানে আমরা যেটাকে জানছি একটা ফুল, মানে ন্যান্সি কিন্তু খুব একটা ভালো করে জানে না, কিন্তু বগুম যতটা বলেছে সো সেটা দেখে মনে হচ্ছে একটা ফুলই। তো এখন ন্যান্সি পাহাড়ে ওঠা শুরু করেছে, বেশ সবকিছু ঠিকঠাক যাচ্ছিল, এমন সময় এটা আবার কি উড়ে উড়ে আসছে, মানে আমার মাথা থেকে বিপদ কি কখনো যাবে না? তোমরা সরে যাও। আরে এই বাজ পাখিরা এখন এখানে কি করে এলো? উফ, যাও না একটু, তোমরা যাও, আমার ভাইদেরকে সুস্থ করতে হবে, আমার ওষুধটা লাগবে। তোমরা এরকম কেন করছো? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। ঠিক বলেছো নয়না, ওরা তোমাদের মতো না, ওরা অনেক হিংস্র, ওরা আমার কথা বুঝতে পারছে না কেন। দয়া করে এখান থেকে যাও তাড়াতাড়ি। কি একটা ঝামেলা হয়ে গেল। আমি আমি আরে লাঠিটা যখন তখন মানে যখন দরকার তখন কাজ করে না। আরে কি করবো এবার আমি? ন্যান্সি কিন্তু কোনো মতে ওই
ওদের মানে সামলাতে পারছিল না। ও যতটা সম্ভব ওর ওই জাদু লাঠিটা দিয়ে কিন্তু ওদের মোকাবেলা করার চেষ্টা করলো। অন্যদিকে রানীরা, এসব কি হচ্ছে লিসা? এবারে কেউ জিতে যাবে? এবার যদি ও জিতে যায় তাহলে কিন্তু ওসি পাহাড়ে ওঠা উচিত পেয়ে যাবে। তারপরে কিন্তু আমরা আর কোনো কিছুই করতে পারবো না। লিসা, তুমি তোমার বাসদের আদেশ দাও, ওদের ওর ভালোভাবে মোকাবেলা করতে বলো। আয়ু, তুমি তো দেখছো আমি আমি চেষ্টা করছি, কিন্তু কিন্তু ও যদি এরকমই মোকাবেলা চালাতে থাকে, এরকমই মারতে থাকে বাজ পাখিদের, তাহলে একসময় ওরা মারা যাবে, না হয় ক্ষতিগ্রস্ত হয়ে চলে যাবে। তাহলে এবার ন্যান্সির কি হবে? তুমি কিছু একটা বলো আয়ু, আমার মাথায় কিছু আসছে না। এক কাজ করো, তুমি ওই বাজ পাখিদেরকে বলো যাতে ন্যান্সির ওই লাঠিটা কেড়ে নেয়। কি জাদু করবে আমরাও দেখবো। আরে আয়ু, এতক্ষণ পর বুদ্ধিটা দিলে, একদম ঠিক কথা বলেছো। ঠিক আছে, আমি ওদেরকে এখনই বলছি। তো লিসার কথা মতো কিন্তু বাজ পাখিরা ঠিক তাই করলো। ন্যান্সির হাত থেকে এমন এক সময় সুযোগ বুঝে কিন্তু লাঠিটা নিয়ে নিল। ব্যাস, এবার আর কি করবে ন্যান্সি? বাজ পাখি কিন্তু উড়েই চললো। ন্যান্সি এক প্রকার হতাশ হয়ে রাগে একদম ভেঙে পড়লো। চুপচাপ উঁচু পাহাড়ের ওই মানে চড়ে উঠতে তো পারলোই না, যেটুকু উঠেছে সেখানেই বসে পড়লো। আর হবে না, মানে বুঝতে পারছি না এসব কারা করছে। আমার বোঝা উচিত ছিল, ওই রানীদেরকে আমি যদি বাগে পাই না একদম শেষ করে দেবো। আর আমি জানি আমার ভাইদের এরকম করার পেছনে ওরাই দায়ী। সবকিছু ওদের জন্য হয়েছে। এক তো গুহাটা কত কষ্ট করে পার হলাম, তারপর তারপর আমরা সমুদ্র পাহাড় খুঁজতে খুঁজতে আবার এখন যখন পাহাড়ে উঠেই গেলাম, এই টাইমে আবার লাঠিটা নেওয়ার কি দরকার ছিল? আর একটুই দূরে। না, আমি আর যাবো না। না যাও, থাক, আমাকে আর এসব বলে লাভ নেই। আমি আসলেই আর যাবো না, যা হোক হোক। যখন যখন কিছু হচ্ছেই না তখন আমি কি করব? একমাত্র লাঠিটাই তো ছিল, লাঠিটাও যখন নিয়ে গেছে তখন আমি আর কি করব? তো ন্যান্সি কিন্তু আর এগোতেই চাইলো না। অঞ্চল কিন্তু ন্যান্সিকে পেছন থেকে ঠেলা দিতে থাকে, যে মানে বলতে থাকে ওঠো ওঠো, কেন যাচ্ছ না, তোমার ভাইদের কিন্তু সুস্থ করতে হবে। অন্যদিকে ওই নয়নাও কিন্তু ন্যান্সির আঙুল ধরে টানতে থাকে, বাট ন্যান্সি তো উঠবেই না। কারণ উঠে এবার কি লাভ? এখন না চড়তে পারবে আর না লাঠিটা ফেরত পাবে। আমি মায়ের কাছে কথা দিয়েছিলাম আমি যাব, কিন্তু লাঠিটা ছাড়া এটা এটা কিভাবে সম্ভব? না, আমি বরং ছেড়েই দিই, এসব আর হবে না। ন্যান্সি কিন্তু একেবারে হাল ছেড়ে দিল, বাট এমন সময় কিন্তু নয়না পাখি বলতে শুরু করলো যে তুমি কেন যাবে না? লাঠিটাই তো তোমার একমাত্র সম্বল ছিল না। তুমি তো প্রথমে লাঠি ছাড়াই বের হতে চাইছিলে, তখন কি হতো? তখন তো তোমাকে এভাবে বের হতে হতো। আর তাছাড়া এসব সব দুষ্টামিতে ছলো না, এর মধ্যে তুমি ফেসে যেও না। এসব কিন্তু এরকম নানা কথা পাখিটা বলতে লাগলো। আর তাছাড়া বলেছে মায়ের কাছে কথা দিয়েছে যে কিন্তু আসলে ওষুধ নিয়েই বাসায় ফিরবে। আর তাছাড়া সূর্যাস্তের সময় হয়ে গেছে, যত দ্রুত সম্ভব তার সেখানে পৌঁছানোটা দরকার। তো এক পর্যায়ে কিন্তু ন্যান্সি ভেবেই নিল যে না, লাঠি নেই তাতে কি হয়েছে, ওর তো নিজেই একটা শক্তি, তাই ও আগেই যাবে, মানে একাই যাবে, আর একবারও থামবে না, যা হোক হোক। না, আর একবার থামলে আর হবে না। ওরা যা ইচ্ছা করুক, আমার কিছু যায় আসে না, আমি যাবো তো যাবই। তো এই ভেবে কিন্তু ন্যান্সি উঠে দাঁড়ালো, আর একটু কিন্তু দাঁড়ালো না, সোজা অঞ্চল আর নয়নাকে নিয়ে কিন্তু একদম দৌড়, মানে যত দ্রুত সময় এক নিঃশ্বাসে কিন্তু পুরোটা উঠে পড়লো। ন্যান্সি যে আবারও চলতে পেরেছে এটা দেখে কিন্তু ওই রানীরা একেবারেই অসন্তুষ্ট, মানে এটা কি করে হলো? লিসা, এসব কি? তুমি তুমি এইটুকু কাজ করতে পারলে না? আমি কি করবো আয়ু? তুমি তো বললে যে আদেশটা দিতে, আমি এখন বলেছি এই লাঠিটা নিয়ে যেতে। এখন লাঠিটা নিয়ে গেলেও ন্যান্সির কিছু হবে না, ও চলে যেতে পারবে। দেখো আয়ু, আমাদের না এসব করার উচিত হবে না। এমনিতে তুমি তুমি আর্মি বনটা ব্যবহার করছো, আর ন্যান্সির সাথে এরকম ষড়যন্ত্র করছো, রাজার কাছে যদি কোনোভাবে চলে যায়, না না, আমরা কিন্তু ফেসে যাব। হ্যাঁ আয়ু, জিসু কিন্তু একদম ঠিক কথা বলেছে, আমাদের এটা করা উচিত হবে না। যা, ছেড়ে দাও না, যাক। আর তাছাড়া ওরা ভাইদের সুস্থ করুক, তারপরে আমরা অন্য কিছু দেখে নেব। তোমরা এসব কি বলছো জিসারস? তোমরা তোমরা আমার দলের লোক আর তোমরা এরকম কথা বলছো? না, আমি কোনো মতে এটা হতে দেব না। আমি যত সহজে অসুস্থ করেছি তত সহজে কিন্তু আমি ওদেরকে সুস্থ করতে দেব না। কি ভেবেছিলেন যে এভাবে পার পেয়ে যাবে? কোনোভাবেই এবার পার পাবে না। এবার আমার পালা, আমি দেখাচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছি না এই মেয়েটার সমস্যাটা কি, কি থামবে না কখনো? কি ভেবেছো আমার বোনকে? কি ভেবেছো? হ্যাঁ, আমার বোন আর বান্ধবীর বাড়িতে ঠিকই পৌঁছে যাবে। ওফো, তুমি আবার কোথা থেকে এলে আর এখানে কি করছো? আগে বলো তুমি এটা নিয়ে কি করছো?
করলো। এই ছেলে, ফিরিয়ে দাও কিন্তু ওটা। ওটা যদি কিছু হয় না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। ধরে তো দেখো আগে, তারপরে দেখছি কিভাবে ছাড়ো কি ছাড়ো না। আরিম ভাইয়া, আরিম ভাইয়া, ধরো ধরো ধরো। এই যে এটা আমাদের নতুন বল। আরে দে দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। আরে জিমি, তুই ওই খেলাটা ছাড়, এই খেলাটা নিয়ে খেল। হ্যাঁ ভাইয়া, একদম ঠিক কথা বলেছো। আমরা আমাদের নকল মায়াদের এই জিনিসটা ধরতে দেব না। আগে আমরা খেলবো, তারপরে তোমরা খেলবে। আমাদের না দিয়ে এরকম চুরি চুরি করে কেউ খেলে নাকি? হ্যাঁ ভাইয়া, একদম ঠিক বলেছো। এর থেকে তো আমাদের আসল মা ভালো। তো ওরা কিন্তু রীতিমতো এই আর্মি বোমটা নিয়ে ছোড়াছড়ি শুরু করে দিয়েছে। এখন রানীরা তো প্রায় ভয়ে আছে যে প্রথমত যদি এটা ভেঙে দেয় তাহলে একদম একাকার একটা কাহিনী হবে। তাছাড়া যদি রাজার চোখে একবার পড়ে তো নিশ্চয় প্রশ্ন আসবে জিনিসটা কে বের করেছে। তো বেশিরভাগই তো সবাই আইয়ের দোষটা দিয়ে দেবে, কারণ ওই বের করেছে। তো যতটা সম্ভব ওদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে আমাদের ন্যান্সি কিন্তু ওর গন্তব্যে পৌঁছে গিয়েছে, উঁচু পাহাড়ের একেবারে চূড়ায়। উফ, এখানে তো পৌঁছে তো গেলাম, কিন্তু এখানে তো অনেক ফুল আছে। আমি আমি কোন ফুলটা নেব? নিশ্চয়ই যে ফুলটা খোঁজার কথা সেটা সেটা একটু ভিন্ন কিংবা একটু বড় হবে। কিন্তু এখানে তো সব ফুল একই রকম। আর এগুলো তো সাধারণ ফুল। এসব তো আমার বাসার মানে রাজপ্রাসাদের বাগানেই পাওয়া যেত। আমি বুঝতে পেরেছি, বগুম ঠিক ফাজলামি করেছে। বগুম এইসব ফুলের জন্য আমাকে এত দূর পাঠালো। ঠিক বলেছ অঞ্জাও, বগুম শুধু শুধু এত দূর পাঠাবে না। ওর উপর আমার ভরসা আছে। তার মানে এখানে কিছু তো একটা আছে যেটা আমাকে খুঁজতে হবে। কি বললে? ফুল নাও হতে পারে? না, ফুল না হতে পারে কিভাবে? বগুম তো আমাকে ফুলের কথাটা সরাসরি বলেনি। আচ্ছা, ওটা কি ঘাসের মাঝে পড়ে আছে? দেখছো না? তুমি একটু দেখো তো ওটা কি। কি বললে? একটা আলো মতো কিছু? ভাঙা অবস্থায় কাঁচের টুকরা বলতে চাইছো? ধর, আমি কি খুঁজতে কি পেলাম। আচ্ছা দেখি তো। এইভাবে ন্যান্সি কিন্তু এই ভাঙা কাঁচের টুকরো দিকে এগোতে লাগলো। এমন সময় কিন্তু দেখা গেল জিনিসটা একটা লাইট স্টিক, মানে একটা ভাঙা আর্মি বম। ন্যান্সি কিন্তু ওর হাতে ওই টুকরোগুলো তুলে নিল। এইগুলো দিয়ে আমি কি করব? আচ্ছা দেখি তো জোড়া লাগানো যায় কিনা। তো ন্যান্সি কিন্তু জোড়া লাগাতে যাবে, অন্যদিকে রানীরা ব্যাস অনেক হয়ে গিয়েছে যে আমি কিন্তু সহ্য করতে পারছি না। তাড়াতাড়ি আমি এটা আমার কাছে দাও। এটা যদি ভেঙে যায় তাহলে কি হবে ভেবেছো? তোমার বাবা কিন্তু তোমাকে অনেক বকা দেবে। এটা দাও আমাকে। এটা চাও তুমি? ঠিক আছে, আমি দিয়ে দেব। আগে আমার বোন জিনিসটা পাক, তারপরে দিয়ে দেব। মানে কি বলতে চাইছো তুমি? অন্যদিকে ন্যান্সি ও যেই ওই টুকরাগুলো একসাথে লাগালো, এমন সময় ওই আর্মি বোমটা থেকে আলো বের হয়ে কিন্তু চারদিকে ছড়িয়ে গেল। আর একেবারে রহস্যময়ভাবে কিন্তু আর্মি বোমটা লেগে গেল, মানে আর কোনো ভাঙা টুকরা নেই। অন্যদিকে প্রাসাদে কিন্তু যেভাবে হাত থেকে পড়ে আর্মি বোমটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, সাথে সাথে আলো নিভে গেল এবং জিনিসটা অদৃশ্য হয়ে গেল। এটা দেখে ছয় রানী একেবারেই অবাক। কি? এটা কিভাবে হলো? যে হোক, তুমি এটা কি করেছো? আমি তো কিছুই করিনি, যা করে তো আমার বোনই করেছে। মানে তোরা শয়তানের দল একসাথে ছিলে না? এবার তোদের সাথে কি হয় তোরা দেখ। ব্যাস অনেক হয়েছে আয়ু, এবার থামো। ইউনহু, তুমি এখানে কি করছো? ইউনহু কিন্তু আয়ুকে দেখে ফেলেছে। অন্যদিকে ন্যান্সি, আমি বুঝতে পেরেছি। এইটাই তার মানে সমাধান ছিল। এই এই আর্মি বমটা, আমি বুঝতে পেরেছি এটাই সাত ভাইকে একদম ঠিক করে দেবে। এবার আমাকে যত দ্রুত সম্ভব বাসায় ফিরে যেতে হবে। প্রাসাদে ফিরে গিয়ে আমার ভাইদেরকে ঠিক করতেই হবে, না জানি ওখানে কি হচ্ছে। ঠিক বলেছো অঞ্চল, সব তোমারই জন্য হয়েছে। তুমি যদি সেই টাইমে আমাকে সাহস না জোগাতে, আর নয় না তুমিও, তাহলে আমি এতদূর পর্যন্ত কখনোই উঠতে পারতাম না। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। কি বললে? তাড়াতাড়ি যেতে হবে? হ্যাঁ, ঠিক বলেছো, চলো। তো ন্যান্সি কিন্তু বাড়ির দিকে একদম দৌড় লাগালো। তো অঞ্চা ইউনিকর্ন ও কিন্তু দেখলো ন্যান্সি যদি এখন দৌড়িয়ে যায় তো ওর কিন্তু অনেক সময় লেগে যাবে। তাই এই প্রথমবারের মধ্যে কিন্তু ন্যান্সিকে ওর পিছে নিল এবং সাথে সাথে উড়িয়ে নিয়ে চলে গেল প্রাসাদে। সেই মুহূর্তে সেখানে কিন্তু বগুম উপস্থিত ছিল। মানে ইউনহু, তুমি এসব কি বলছো? তো তোমার ছেলে কি করেছে দেখেছো? তোমার
একটা সীমা থাকা দরকার। আর্মি বম কোথায় সেটা? আমি তো এখানে কোনো কিছু ভাঙা দেখছি না। ওটা অদৃশ্য হয়ে গেছে। আমি জানি না যে কিভাবে হতে পারে। তাই নাকি আয়ু? আমি তো তোমাদেরকে বোন ভেবেছিলাম, কিন্তু তোমরা যে শেষে এত কিছু করবে এটা তো আমার মাথায় আসেনি। আমি বুঝতে পেরেছি কিভাবে আমার ছেলেরা হঠাৎ করে এরকম পাগলামি শুরু করলো। আর অবশ্য তুমি যেরকম তোমার মাথায় সেরকম বুদ্ধি তো আসবে না। মানে তোমার এত বড় সাহস! তুমি একটা ছোট রানী হয়ে আমার উপর আমার মুখে মুখে তর্ক করছো ইউনহো। আমি কিন্তু এইসব আর সহ্য করবো না। তুমি কিছু একটা করো, কিছু একটা বলো তোমার আদরের ছোট রানীকে। আমি কিন্তু তোমার বড় রানী, তো আমার কিন্তু একটা আলাদা সম্মান আছে। তো ওয়াইনকে কিন্তু আটকাবে। এমন সময় হঠাৎ করে কিন্তু সেখানে ন্যান্সি প্রবেশ করলো। ন্যান্সিকে দেখে কিন্তু সবাই অনেক খুশি হয়ে গেল, বিশেষ করে কিন্তু বুগুম, যে অবশেষে ন্যান্সি জিনিসটা খুঁজে পেয়েছে। হ্যাঁ অবশ্যই তো। আর তোমার তো সম্মান অনেক আছে, কিন্তু সম্মানের মর্যাদাটা তো রাখবে। তুমি বড়, এতে আমার মা তোমাকে চিরকালই সম্মান করেছে। তুমি কয়বার করেছো? হ্যাঁ মানে, ও আচ্ছা, এবার তার মানে তোমার মেয়ের আসার সময় হলো, তাই না ইউনহো? ঠিক আছে, চলে এসেছে। এবার ওর কাছে জিজ্ঞাসা করে এতক্ষণ কখনো কোথায় ছিল আর কি সমাধান খুঁজেছে এই পাগলদেরকে ঠিক করার জন্য। আমি বলে দিচ্ছি, এই পাগলরা না কোনোদিনই ঠিক হবে না। তো যত যাই করো না কেন, কখনোই এসব কিছু কাজে আসবে না, বুঝেছো ইউনহো? তুমি চুপ করো, তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি। আমার বোঝা উচিত ছিল। আমাকে ওয়াইন প্রথমেই বলেছিল, এমনকি আমার ছেলেরাও সতর্ক করেছিল। সেদিন যদি আমি ওদের কথা শুনতাম তাহলে তাহলে এই পরিণতি আমাকে দেখতে হতো না। ও, সবাই তার মানে তোমার কান ভেসেছে। দেখেছো লিসা, আমাদের সম্পর্কে কত কথা উঠেছে। ঠিক বলেছ আয়ু। আরে ইউনহো, কত ভালোবেসে আমাদেরকে একের পর এক বিয়ে করেছিলে, এখন যখন ওয়াইনকে পেয়েছো আমাদেরকে ভুলে গেলে। আসলে সত্যি তোমার তো কৃতজ্ঞ হওয়া উচিত ছিল, তা তো আর হলো না। ঠিক আছে, তো আগে দেখি আমাদের ন্যান্সি কি সমাধান এনেছে। তো ন্যান্সি কিন্তু আর্মি বমটা বের করলো এবং ওটা দেখে কিন্তু ছয়রানি একেবারেই অবাক। কি, এটা তোমার কাছে কি করে এলো? এ তো আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল। মানে মানে আয়ু, তুমি আর্মি বম ভেঙেছো আর তুমি আমার ছেলে থেকে দই দিছো? ইউনহো, তুমি দেখেছো জিনিসটা? তা তো অবশ্যই। তা ন্যান্সি, তুমি আর্মি বমটা কোথায় পেলে? সে তো উঁচু পাহাড়ের চূড়ায়, বুগুম বলেছিল বলেই তো পেয়েছি না। বাবা, আসলে তোমার পূর্বপুরুষরা এই আর্মি বম যেখানে রেখেছিল এটাই প্রাসাদের ঠিকানা না। আসলে পূর্বপুরুষরা তোমাকে যে ধাঁধা দিয়েছিল তুমি সেটা সমাধান করতে পারোনি। আসলে আসলে এখানে বলা হয়েছে প্রাসাদ থেকে দক্ষিণে 500 ক্রোশ এগিয়ে গুপ্ত সুড়ঙ্গ পথ, বামে সমুদ্র, ডানে পাহাড়, পশ্চিম দিকে 250 গজ এগুলে উত্তরে উঁচু পাহাড়, চূড়ায় গেলে ফল পাবে। এখানে ফল বলতে আর্মি বমকে বোঝানো হয়েছে, যেটা সবকিছুর সমাধান। এই বলে ন্যান্সি কিন্তু ওই 7 ভাইকে একদম এই আর্মি বম দিয়ে ছুঁয়ে দিল এবং সাথে সাথে কিন্তু সবকিছু একদম ঠিকঠাক হয়ে গেল। আরে এখানে এতক্ষণ কি হচ্ছিল? আর ন্যান্সি, তোর হাতে আছে কি? আরে আরে একি আমি এসব কি পরে আছি? আরে ভাইয়া, কেউ কেউ আমাকে একটা জামা দাও। ন্যান্সি, তোর জামা কাপড় আমার গায়ে কেন? আমি না বাড়ির বাগানে, আমি তো বাড়ির বাগানে নেই। আচ্ছা আচ্ছা, কি হলো এখানে আমি ঠিক বুঝলাম না। আমার হালকা পাতলা একটু ঘুম আসছে। আরে তোমরা তো ঠিক হয়ে গিয়েছো। তাহলে এবার তোমাদের কি হয়েছিল এর উত্তর রানীরা দেবে। না বাবা, বেশ অনেক হয়েছে। তুমি এবার তোমার ছেলেদের প্রতিশোধ নয়, এবার আমি আমার ভাইদের প্রতিশোধ নেব। কি ভাইয়ারা তৈরি আছো তো? তোমাদের 1 মিনিটও এখানে দাঁড়ানো যাবে না। বাবা, তাহলে বলো তুমি কি কি শাস্তি দিতে চাও তোমার রানীদের? আমি তো এই সবগুলোর গর্দান নেব, কাউকে আমি এখানে বাঁচিয়ে রাখবো না। না না ইউনহো, দাঁড়াও, তুমি কি করছো? পাগল হয়ে গিয়েছো? দেখো, আজকে একটা খুশির দিন, সবকিছু ঠিক হয়ে গিয়েছে। আমি তো বলবো তুমি ওদেরকে এরকম নষ্ট করে দিও না। মানে ওরাই বা কি করবে বলো? তার মানে ওয়াইন, তুমি সব কি বলছো? দেখলে তোমরা এত কিছু করলে তারপরে ওয়াইন তোমাদেরকে নিয়ে তোমাদেরকে সাহায্য করার কথা বলছে। তাহলে এখন এদেরকে কি শাস্তি দেওয়া যায়? শাস্তি তো অবশ্যই প্রাপ্য। সে তো ঠিক আছে, তুমি এদেরকে বনবাসে পাঠিয়ে দাও সারা জীবনের জন্য। অন্তত পক্ষে তোমার হাতে মারা তো যাবে না। কি ন্যান্সি, তুই একমত তো? ঠিক আছে মা, তুমি যেরকমটা বলবে সেরকমটাই হবে। তো ভাইয়ারা,
অবশ্যই। তাহলে বরং ন্যান্সির বিষয়টাও আমি একটু ভেবে দেখবো। কি ন্যান্সি, রাজি তো? হ্যাঁ, তার আগে আর্মি বমটা সুরক্ষিত জায়গায় রাখো, যাতে পরবর্তীতে আর কোনো ভুল হাতে না পড়ে। কারণ এই 7 ভাই চম্পার মূল উদ্দেশ্যই তো আমাদের আর্মি বম, তাই না? আসলে ন্যান্সি একদম ঠিক কথা বলেছে, আর আমরা সবার মিলেই কিন্তু একমত, আর্মি বমই তো হলো ব্রিটিশদের সমাধান। তো বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন